ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে। বিএনপির সঙ্গে আলাপচারিতা এবং আলাপের সময় ওই বাসদ নেতাদের, সিপিবি এবং বাসদের সঙ্গে আলোচনায় বিএনপি নেতারা বলেছেন এটা। আরেকটা হচ্ছে সংগ্রাম এখনো শেষ হয়নি, নির্বাচিত সরকার আমরা এখনো পাইনি, মির্জা ফখরুল। আরেকটা বলছেন ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে সরকার, জিএম কাদের। এই তিনটা শিরোনাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইদানিংকালে আমার যারা শুভাকাঙ্ক্ষী, ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক, তারা সবাই কেউ আমাকে উপদেশ দিচ্ছেন, কেউ অনুরোধ করছেন, কেউ সাজেশন দিচ্ছেন, আপনি আপাতত আর কঠিন কথাগুলো, কঠিন সত্যগুলো আর বলার চেষ্টা করেন না, একটু চুপ থাকেন একটু সময়ের জন্য। আমি তাদের ব্যাপারটা, তাদের উত্তর দেই না, আমি ফিল করার চেষ্টা করি। এবং সেই কারণেই আমি গত 7 দিন মাত্র একটা কথা কইছি একটা টক শোতে, সেটা হলো পহেলা বৈশাখে। যখন দেখলাম পহেলা বৈশাখের যে অনুষ্ঠানগুলো, সেটা পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল না আমার মতে, অন্যের মতে যাই হোক। এটা বাঙালি জাতিসত্তা, বাঙালি সংস্কৃতির হাজার বছরের যে অনুষ্ঠান পহেলা বৈশাখ, এটার তেমন কোনো চিহ্ন আমি পাইনি। খুব যেগুলোকে আটকানো যাচ্ছিল না, যে প্রোগ্রামগুলোকে, সেইগুলো মোটামুটি ভাবে কাটছাট করে কোনোটা বিকৃত করে করা হয়েছে। আর এইটাকে পয়লা বৈশাখে এইবার দেখলাম অন্য একটা শক্তি, যারা পয়লা বৈশাখকে বলতো বেদাত, এটা নাজায়েজ কাম, এটা মুসলমানদের কোনো কাজ না, যারা একদিন ফতোয়া দিত, তারা দেখলাম খুব হাজারে হাজারে মাঠে নামছে। তারাও মিছিল করছে, তারা বলছে যে আমরা গিয়ে ওখানে গরু জবাই করব চিত্রকলার সামনে। শাহবাগ পর্যন্ত গেছে, যে কোনো কারণেই তারা দয়া করে গরুটা জবাই করে নাই, কিন্তু গরু জবাই করার যে অন্যান্য আনুষঙ্গিক কথাবার্তা সবই বলছে। আবার দেখা গেছে তারা অনুষ্ঠানও করছে পহেলা বৈশাখের। সেই পহেলা বৈশাখে তারা যে গান বাজনা যেটা করছে, যতটুকু করছে আমার নিজের কানে শোনা, আমি শুনছি উপর থেকে নিচে তারা গান গাইছে শিল্পকলার উত্তর গেটে। এইগুলা বৈশাখের, পহেলা বৈশাখের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না, এগুলা তারা তাদের গান গাইছে। ওইটাকে বরং আমার কাছে মনে হয়েছে পয়লা বৈশাখকে অপমানিত, অবদমিত করার জন্য তারা এই গানগুলা গায়, অসুন্দর করার জন্য। যা হোক, আমি যে কারণে বলছি, ওই দিন আমি একটু বলছিলাম যে এই কাজগুলা করা ঠিক হয় না, এগুলা কিন্তু ইতিহাসে লেখা থাকবে। আজকে আপনি এখানে সঞ্চালনা করবেন, রতন ভাইয়ের মতো একজন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিদীপ্ত এবং ত্যাগী রাজনৈতিক নেতা এখানে আসবেন। ওই যে কথাটা আপনি বললেন যে ইলেকশন ডিসেম্বরের আগেই হতে পারে, এটার মধ্যে উনি একজন পার্টনার, এই কথাটা আমি এখন আপাতত নাইবা বললাম, উনিই বলুক। আমার কথাটা হলো যে এই কারণে আমি আসছি, এবং এই দেশে এখন আর কথা বলার কোনো স্কোপ নাই, এই কারণে যে ইউটিউবার নামধারী যারা আছে, বিশেষ করে বাহির থেকে কিছু কিছু আছে, ভিতর থেকে এই ধরনের ভুল তথ্য, বকাবকি, নিকৃষ্ট ধরনের ভাষা ব্যবহার করে, যে ভাষাগুলো কোনো কারণেই বাংলা ভাষার পার্ট যদি হয় কোনো কারণে, তাহলে এটা বাংলা ভাষাকে বলা হবে একটা অপবিত্র ভাষা। এই ধরনের ভাষা ব্যবহার করে ব্যক্তিগত গালাগালি, কুৎসা, ভুল তথ্য। আমি আমার একটা কথা বলি, আমি আপনার কথার উত্তর দেব। ভুল তথ্যটা কি? আমি আমার একটা টক শোতে বলছিলাম, হাজার হাজার বছর যাবত আমরা ভারতীয় ছিলাম,
হাজার হাজার বছর যাবত আমরা ভারতীয় ছিলাম, এই লাইনটাকে হাজার হাজার বছর যাবত এটা বাদ। আমরা ভারতীয় আবার ছিলাম যে এটাও বাদ। ফজলুর রহমান বলছে আমরা ভারতীয়। দেশে থাকলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে, তারা বিদেশ থেকে আমরা ভারত, অর্থাৎ প্রতিদিন আমি যে ভারতীয় এবং আমি যে ভারতের দালাল, এটাকে প্রতিষ্ঠা করার জন্য সবকিছু বাদ দিয়ে শুধু এই জায়গাটা প্রচার করতেছে। আজকে যে আপনার সাথে আমি কথা বলবো, এই দেশে তো ইলেকশন হবে কি হবে না, ডিসেম্বরে হবে না, ফেব্রুয়ারিতে হবে না, এপ্রিলে হবে, অনেকে অনেক কথা বলে। আমি তো চাই ইউনূস সাহেবের মতো লোক, যাকে আমরা এত সম্মান করে 8ই আগস্ট 2024 সনে তার কাছে বাংলাদেশের সমস্ত দায়িত্ব নিঃসংকোচে, নির্ভাবনায়, বিনা প্রশ্নে মাথার উপরে রেখে ছেড়ে দিয়েছিলাম, উনি সবকে ডাইকে বলবে অত ওই সময়ে ইলেকশন হবে, একটা নির্দিষ্ট সময়। উনার মতো বড় মাপের মানুষ তো এই কণ্টকাকীর্ণ একটা চেয়ারে বৈশা থাকার জন্য ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা উচিত না, যেখানে সবাই বলতেছে ইলেকশন দেও না। কিন্তু আপনার এটা সংশয় কেন? আপনার সংশয়টা কেন নির্বাচন নিয়ে? আমার সংশয়টা, এই দেশটা এখন চলে গেছে, আমি ওইভাবে বলবো না, এই দেশটা চলে গেছে যারা মুক্তিযুদ্ধ বলতে চায় না, স্বাধীনতাকে স্বাধীনতা বলতে চায় না, যারা 47 এবং 24-কে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বলে, তাদের নেতৃত্বে এখন দেশ। এবং তাদের মূল শক্তিটা হইল এই যে আমরা দেখছি মোল্লা মুন্সিরা, যারা সারা দেশে হাজারে হাজার আছে। আবার আলেম উলামারা, তাদেরকে আমি সেলুট দিই, তাদেরকে আমি সালাম জানাই, আমি তাদেরকে সম্মান করি। তারা প্রতিদিন মাঠে মাঠে বক্তৃতা করতেছে, মুনাজাত করতেছে, হে আল্লাহ আপনি দেখেন, হে আল্লাহ, হে ভাইরা সবাই মোনাজাত করেন, অনন্তকাল যাতে ইউনূস সাহেব ক্ষমতায় থাকে। এটা তাদের রাজনীতি, আপনি আপনার রাজনীতি। এটা কোনো রাজনীতি না ভাই। যখন এই কথা প্রতিদিন বা হাজারে হাজারে লাখে লাখে মানুষের কাছে বলতেছে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মোনাজাত করেন হে আল্লাহ, আপনারা মনে করতে পারেন তারা বললেই সবকিছু তো হবে না। কোনটা হবে না? তাদের সাথে তারা ফাইটটা, আপনারটা বলেন কোনটা? আপনার রাজনীতি আমাকে তো বলতেই দিচ্ছে না, আমি তো রাস্তায় নামতে পারতেছি না। আমাকে বললি তো আমি রাস্তায় নামলে তো ইলেকশন চাই, ইন্ডিয়ার দালাল। কেন ইন্ডিয়ার দালাল? ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে জয়শঙ্কর যে ইলেকটেড সরকারের সঙ্গে আমরা কথা বলবো, কাজে বাংলাদেশে দ্রুত ইলেকশন হওয়া দরকার। কাজে জয়শঙ্কর যেহেতু বলছে দ্রুত ইলেকশন হওয়া দরকার, এখানে বিএনপির তারেক রহমান যদি বলে দ্রুত ইলেকশন হইলে ভারতের দালাল, কারণ জয়শঙ্করের দালাল, জয়শঙ্কর যেহেতু ইলেকশন চায়। এখানে আমি থামি একটু ইলেকশনের কথা বলাই যায় না, দালাল। আপনি তো শুনলেন যেটা রতন ভাই যেটা বললেন, আপনার বক্তব্য কি সুন্দরই কিন্তু উনি বলেছেন। প্রশ্নটা হচ্ছে, একটি নির্বাচনই কি সবকিছু? একটি নির্বাচন সবকিছু, এটা তো কেউ বলছে না। কিন্তু নির্বাচন না হলে তো, দরজা না খুললে তো আপনি ঘরে ঢুকতে পারবেন না। আপনি বাংলাদেশের রাজনীতির ট্রেনটা, আমি এটা বহুদিন বলতেছি, লাইনে তুলতে হলে আপনাকে একটা ইলেকশন লাগবে। ট্রেনটাই আপনি লাইনে তুলতেছেন না, সেই ট্রেন চিটাং যাবে না, ময়মনসিংহ যাবে না, রংপুর যাবে, এটা তো আপনাকে বুঝবেন কি করিয়া? এই দেশের একটা ইলেকশনের জন্য 23 বছর পর্যন্ত বাঙালি জাতি অপেক্ষা করছে পাকিস্তান আমলে, এবং একটা ইলেকশনে নির্ধারণ হয়েছে যে বাঙালি জাতির যে সত্তা, সেই সত্তা প্রতিষ্ঠিত হবে নাকি আবার এটা পদদলিত হবে। এবং একটা ইলেকশনের মধ্য দিয়ে হিয়া খান যখন ইলেকশনের রায় মানলো না, এর জন্য 30 লক্ষ লোক মারা গেছে। ইলেকশনটাকে আপনি এত ছোট করে, ইলেকশন ইজ দ্য টোটাল আউটবাস্ট অফ দ্য অপিনিয়ন অফ দ্য পিপল অফ এ কান্ট্রি। একটা দেশের মানুষের, সমস্ত মানুষের তার অভিমতের বহিঃপ্রকাশ হলো ইলেকশন। এটাকে ছোট, এই দেশটা তো মানুষের, মানুষের দেশ হইলে মানুষকে কেন বলতে দেন না যে এই দেশে কারা নেতৃত্ব করবে, কারা দেশ চালাবে? এটা কেন বলতে দিতেছেন না? 3 মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে,
এবং আমার ধারণা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাস হইলে 120 দিনের মধ্যে অবশ্যই ইলেকশন করতে হবে। দুইটা সরকারের চরিত্র কিন্তু এক না, কোনটা? তত্ত্বাবধায়ক বলেন আর অন্তর্বর্তী আইন বলেন। 5ই আগস্টের পরে 8ই আগস্ট যে সরকার গঠিত হয়েছে বা আমরা এখন যে সরকারের অধীনে আছি, সেই সরকারটা একটা বিশেষ পরিস্থিতির সরকার, এটাও আপনাকে আমলে নিতে হবে। এরা কিন্তু কেউ ইউনূস সাহেব ছাড়া এরা কেউ বিশেষ মানুষ না। যারা আন্দোলন সংগ্রাম বিপ্লব করছে, সেই বিপ্লবের যদি কর্মসূচি থাকতো, তারা যারা বলতেছে সেই বিপ্লবের কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য যদি শহীদ মিনারে দাঁড়ায় সবকিছু ভাঙ্গিয়া বলতো যে আমরা একটা বিপ্লবী সরকার করলাম, আমরা এইভাবে চালামো ওইভাবে চালামো, সেটা একটা জিনিস ছিল। এটা কোনো বিপ্লব টিপ্লব না, একটা গণ অভ্যুত্থান। একটা সময়ে প্রশ্ন আসবে, এইটা যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পিছনে প্রশ্ন আছে কিনা, এটা কিন্তু আসবে এক সময়, আমি আজকে করব না। এই প্রশ্নটা কিন্তু অলরেডি এখন আমি দেখলাম একজন বড় পুলিশ অফিসার এই প্রশ্নটা তুলে ফেলছে প্রকাশ্যে, আমি জানি না তার কি হবে, তুলে ফেলছে, সারা দেশব্যাপী উঠতেছে। আপনি এই একটা আন্দোলন করিয়া আপনি যাদেরকে ক্ষমতায় বসাইলেন তিনি হলেন ইউনূস সাহেব, একজন দল নিরপেক্ষ মানুষ। কথাটা সঠিক না বেঠিক? উনি তো দল করে না, তো উনাকে আমরা বসাইলাম, উনি তো ক্ষমতায় থাকবেন না, তো ওনার কাজটা ইলেকশন দেওয়া। আসিফ নজরুল বা অন্য যারা আমলারা আছে, এরা কি কেউ একদিনের জন্য 1 ফোঁটা গায়ের ঘাম জড়াইছে আন্দোলনের জন্য? 2টা ছেলে আছে, আগে ছিল 3টা ছেলে। এদেরকে যদি আপনি বলেন যারা আন্দোলনের নেতা ছিল, আমি মানবো তো 3টা ছেলে তো আর দেশ চালাইতেছে না। এখন তো আইসা পড়তেছে আমেরিকার থেকে উড়ে আইতেছে জলিল নাকি খলিলুর রহমান একজন আইতেছে, আমি চিনলাম বাবারে, বাংলাদেশে এত এত মহামানব আছে। আমি তো হ্যাঁ, অবশ্যই আছে, ভালো মানুষ তো আছে, সব জায়গায় আছে। কি দরকার একজন অনির্বাচিত গভর্নমেন্টের কি একজন এনএসএ লাগে? এই সারা দেশের আমার নিরাপত্তা বাহিনীকে লিড করার জন্য খলিল সাহেবের মতো একটা লোকের দরকার হয়। উনি কি দেখি ইউনূস সাহেব পারে? এটা কি সংবিধান এলাও করে? না না, অবশ্যই করে। কি করে? অবশ্যই কেন করবে? আমি বলি, পুরনো কনসেপ্টে আপনি রয়ে গেছেন। পৃথিবীর বহু দেশে, এমনকি ভারতবর্ষেও, আপনার কিন্তু অনির্বাচিত যার কথা যারা বললেন তারাই কিন্তু এনএসএর দায়িত্ব। ভারতবর্ষে কি অনির্বাচিত সরকার? অনির্বাচিত সরকার না, কি মানে যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি অনির্বাচিত। উনি কে? উনার নাম হলো অজিত দোভাল। আমার কথাটা শুনেন, আমি না বুঝে তো কথা বলি না। অজিত দোভাল তো জীবনের প্রথম দিন থেকে এই লাইনে চাকরি করে আসছে। হি ওয়াজ দ্য চিফ অফ দ্য বিগেস্ট ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ অফ ইন্ডিয়া। ইজ ইট ফ্যাক্ট অর নো? বাট হু ইজ মিস্টার খলিলুর রহমান? যে একটা, এটা তো নির্বাচিত সরকার না। আমি খলিলুর রহমানকে নির্বাচিত কেউ এটা বলছি না, আমি বলছি একটা অনির্বাচিত সরকার কি এত বড় একটা পদক্ষেপ নিতে পারে যে আমার দেশের নিরাপত্তা দেখার জন্য আমেরিকার থেকে একটা মানুষকে নিয়ে আসে, যে এখন পর্যন্ত আমেরিকার নাগরিক, তাকে এই নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিবে? পারে? আপনি যদি বলেন পারে, আমি বলবো পারে না। কিন্তু এই ব্যক্তিটাই কিন্তু আপনার মানে বিচারপতি লতিফুর রহমান সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিল, এবং এই ব্যক্তিটা প্রাইভেট সেক্রেটারি থাকাকালীন সময় কি কি ঘটনা করছিল এগুলো কিন্তু সব কি ঘটনা বলতে চাই। প্রাইভেট সেক্রেটারি থাকা খুব যোগ্য। আমি আপনাকে বলি, চিফ সেক্রেটারি কোনো প্রাইভেট সেক্রেটারি তো ডেপুটি সেক্রেটারি, ম্যাক্সিমাম জয়েন্ট সেক্রেটারি। কিন্তু এই দেশে তো চিফ সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি আছে। এই কারণে আমি তাকে রাজনৈতিক নেতা মানবো নাকি? কি মনে গেঞ্জি যত দামি হোক, এটা কি শার্টের উপরে পরে কেউ রাজনীতিবিদ হইতে হবে? There must be a politician. আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে নেতৃত্ব করতে হলে there must be a politician. না, এটা মনে রাখতে হবে আপনাকে, সরকারটা রাজনৈতিক চরিত্র নাই। তাহলে উনি দিবেন কেন? উনি তো চলে যাবেন ইলেকশন দিয়া, তাহলে দিবেন কেন? আচ্ছা, আমি আসছি। উনি এটা ইলেকশন দিয়ে চলে যাবেন, উনি কেন এটাকে? আপনি ওয়েট করেন, আপনি এটা ওয়েট না করলে তো বেরো যাবে না। এইগুলো একদিন প্রশ্ন উঠবে। না, উঠবে।